বেঙ্গল এসএলএসটি 2025 সালের পরিবেশবিদ্যা বিষয়ের একটি নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল ডিসকাস করেছিলাম মডিউল 1 নিয়ে, আজকে ডিসকাস করব মডিউল 2 নিয়ে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি গতকাল মডিউল 1 নিয়ে ডিসকাস করেছিলাম যে প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরে কিভাবে তোমরা স্টাডি করলে বা কোন কোন বিষয়গুলোর ওপর জোর দিয়ে পড়লে তোমরা পরীক্ষার আগে পর্যন্ত নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে এবং কোন কোন জায়গাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে মডিউল 2 এর প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরে বলে দেব এবং আগামী 8 দিনের মধ্যে আমি টোটাল 10টা মডিউল কমপ্লিট করে দেবো। আর এইভাবে যদি তোমরা টোটাল 10টা মডিউল পড়ো এবং ঠিক যেভাবে গাইড করব সেভাবে যদি তোমরা পড়ো, আশা রাখবো যে পরীক্ষার আগে পর্যন্ত তোমরা একদম 110% নিজেদেরকে রেডি করতে পারবে এবং পরীক্ষা খুব ভালো করে দিয়ে আসতে পারবে। মডিউল 2 ডিসকাস করার আগে আমি জাস্ট একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি অনেকে জানো, তো তাও আমার মনে হলো একটু শেয়ার করা দরকার, কারণ আমার কাছেও ব্যাপারটা নতুন, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। প্রত্যেককে বলে রাখি যে যারা যারা আমার কাছ থেকে মডিউল নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। গত 25 তারিখ, 25শে জুলাই, ঠিক আছে, আজকে হচ্ছে 6 অগস্ট, 25শে জুলাই, অলমোস্ট 25 কি তারও আগে হবে হয়তো, যাই হোক আমি ডেটটা অ্যাপ্রক্স মানে মনে করতে পারছি না, পার্টিকুলার অ্যাপ্রক্স মোটামুটি বললাম। তো যাই হোক, যে যত তারিখেই হোক, সে আমার কাছ থেকে একটা স্টুডেন্ট, আমি তার নাম সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করছি না, কিন্তু কোটেড আনকোটেড পার্টিকুলার একটা স্টুডেন্ট আমার কাছ থেকে কিন্তু নোটস নিয়েছে, তাকে আমি দিয়েছি হোয়াটসঅ্যাপে। এরপর আমি জানতে পাচ্ছি যে অমুক স্টুডেন্ট আবার আমার নোটগুলোকে নাকি নিয়ে পর, আমার কাছ থেকে নিয়ে পর সেগুলো সেল করছে। আমার প্রত্যেকটা নোটসের ওপর বেঙ্গলি একাডেমির ওয়াটারমার্ক দেওয়া আছে, তা সত্ত্বেও সে অন্য কাউকে সেটাকে সেল করছে এবং এই কথাটা বলে সেল করছে যে আমি নাকি বেঙ্গলি একাডেমির সঙ্গে যুক্ত, মানে অমুক স্টুডেন্ট পার্টিকুলার, আমি তার নাম জানি কিন্তু আমি তার নামটা উল্লেখ করছি না। আমি তাকে, যাই হোক, আমি তাকে বলছি যে সে দাবি করেছে আমি নাকি বেঙ্গলি একাডেমির সাথে যুক্ত, উনি নাকি জিওগ্রাফির টিচার, আমি নাকি ইএনভিএস এর টিচার, আমরা দুজন মিলে নাকি একাডেমিটা চালাই, এরকম ভাবে নিজের একটা পরিচয় দিয়েছে। আর সে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে, তার নাম কি, তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সার্চ করে দেখে নিয়েছি। আশা করি সে যদি ভিডিওটা দেখছো তো খুব ভালো, বা যে স্টুডেন্ট আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে তাকে তো অসংখ্য ধন্যবাদ, যে ইনফরমেশনটা আমাকে দিয়েছে যে এরকম হচ্ছে, তাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই অনেস্টিটার জন্য আমার এত বেশি পরিশ্রম করতে এখনো পর্যন্ত ইচ্ছে করছে। আমার গলায় ভোকাল কর্ডের সমস্যা হয়েছে, কিন্তু তাও আমি তোমাদের সাথে রেগুলার তোমাদের জন্য নোটস বানাচ্ছি, যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করছি। ক্লাস নিচ্ছি না, কিন্তু যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করছি। যাই হোক, তো সে দাবি করেছে এরকম ভাবে এবং নোট সেল করছে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, বেঙ্গলি একাডেমির সাথে নট এ সিঙ্গল পার্সন ইনক্লুডেড, অনলি আমি রয়েছি, এর সাথে সেকেন্ড কোনো রকম কেউ ইনক্লুডেড নেই। আমি এই বেঙ্গলি একাডেমি, এটার কোনো কিন্তু ইনস্টিটিউট নেই, ফিজিক্যাল কোনো স্ট্যাটিউটরি কোনো বডি নেই। আমি জাস্ট, এটা আমার পড়াতে আমার ভালো লাগে বলে আমি আমার বাড়ি থেকে এটা তোমাদেরকে, তোমাদের স্বার্থে বলতে পারো, বা তোমাদের অনেক ইচ্ছে বা তোমরাই রিকোয়েস্ট করেছো বলেই কিন্তু আজ আমি এই মডিউলগুলো বানিয়েছি, তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে। এবং তার সাথে সাথে মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা যা যা রিকোয়ারমেন্ট তোমাদের বলে যাচ্ছ, আমি সেগুলো ফুলফিল করার চেষ্টা করছি আমার অনেস্টির দিক দিয়ে। কিন্তু তোমরা সেখানে আমার কাছ থেকে নোটস নিচ্ছ শুধুমাত্র সেল করার জন্য,
আমি জানি এটা সবাই করেনি, কিন্তু কিছু পার্সেন্ট করছে। তার মধ্যে একজনের আমি নাম জেনেছি, তার অ্যাড্রেস জেনেছি, তাকে আমি বারণ করেছি যে এই ধরন, তাকে সরি বারণ নয়, ওয়ার্নিং দিয়েছি যে এই ধরনের কাজ যাতে সে আর না করে। সে এতটাই বোকা, আমার নোট সেল করছে বেঙ্গলি একাডেমির ওয়াটারমার্ক দিয়ে। আবার দাবি করেছে আমি নাকি মানে অমুক স্টুডেন্ট নাকি বেঙ্গলি একাডেমির সঙ্গে যুক্ত। নট এ সিঙ্গেল পার্সন ইনক্লুডেড ইন মাই একাডেমি, অনলি মি। আমি একা তোমাদের জন্য 10টা মডিউল রেডি করেছি, মক টেস্ট রেডি করছি, কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করছি। কেউ যদি দাবি করে সেটা সম্পূর্ণ ফেক। যারা একটা কথা বলে রাখছি, যারা আমার কাছ থেকে শুধুমাত্র আমার কাছ থেকে এই 10টা মডিউল নিচ্ছ, তাদের জন্যই আমি পরীক্ষার শেষ দিন অবধি পরিশ্রম করব। এবং পরীক্ষার পরেও কেউ যদি এই সাবজেক্ট রিলেটেড আমাকে কোনো ধরনের কোয়ারিজ করে, কোনোদিন রাস্তাঘাটে, ফোনে, মেলে, যে কোনো জায়গায়, হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু সবসময় তাদের পাশে রয়েছি। কিন্তু এই অনেস্টিটা আমি যেমন রাখছি তোমাদেরকেও কিন্তু আমার সাথে রাখতে হবে। এরকম ডিসঅনেস্ট স্টুডেন্টদের আমি একদম প্রেফার করব না। আমি অলরেডি তাকে ওয়ার্নিং দিয়েছি একবার, এবং আমি এটা ওপেনলি সোশ্যাল মিডিয়ায় বলছি। সে ছাড়াও কেউ যদি আরো এই কাজটা করে থাকছো, আমি যদি জানতে পারি, আমি আর ওয়ার্নিং দেব না, তৎক্ষণাৎ কিন্তু লিগ্যাল স্টেপ নেব। সেটা ভেবে চিন্তেই কিন্তু তোমরা এই কাজগুলো করবে। কারণ আমি এত রাত জেগে নোটস বানাবো সেটা তোমাদের পড়ার জন্য, তোমাদের আবার সেল করার জন্য নয়। আশা করছি কি বুঝতে পেরেছো। পার্টিকুলার একজনের নাম জানতে পেরেছি, তাকে আমি ওয়ার্নিং দিয়েছি। নেক্সট তার নামে বা অন্য যে কোনো কারোর নামে আমি যদি এইরকম কোনো অবজেকশন পাই, তাহলে কিন্তু আমি আর ওয়ার্নিং দেব না, তার বিরুদ্ধে আমি টোটালি লিগ্যাল স্টেপ নেব। ঠিক আছে, সাইড এর কথাটা এবার সাইডে রাখলাম। চলে আসছি মডিউল 2 নিয়ে, সেগমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। দেখো, সেগমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট মডিউল 2 তে টোটাল 4টে সাবসেকশন রয়েছে। অরিজিন অফ দ্য লাইফ অ্যান্ড ইভলিউশন অফ এনভায়রনমেন্ট। নাম্বার বি রয়েছে অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। নাম্বার সি রয়েছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। নাম্বার ডি রয়েছে ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। আজকের ক্লাসে আমরা বি, সি অ্যান্ড ডি এই 3টে টপিক নিয়ে ডিসকাস করব। বায়োজিওকেমিক্যাল সাইকেল নিয়ে ডিসকাস করব না, কারণ এই পার্টটা অলরেডি আমি আগের দিন, গতকাল, এই ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের মধ্যে আমি ডিসকাস করে দিয়েছি। যারা যারা মডিউল নিয়েছো তারা জানতেই পারো, জানো যে মডিউল এই সি পার্টটা কিন্তু অলরেডি ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, চলো এবার এক একটা পিডিএফ খুলে আমরা দেখি নিই। প্রথমেই যে পিডিএফটা আমরা ওপেন করব, দ্যাট ইজ অরিজিন অফ লাইফ। ওকে, জীবনের উৎপত্তি। প্রথমেই এই মহাবিশ্বের যে উৎপত্তি, এটা একটু রিডিং পড়ে নিবে। ঠিক আছে, এবং এই যে এখানে দেখো লেখা আছে না যে আমাদের মহাবিশ্বের উৎপত্তি প্রায় 20 বিলিয়ন বছর আগে হয়েছিল, এই 20 এই ডিজিটটা মনে রাখবে, অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে যা যা রয়েছে, এই দেখো এখানে লেখা আছে যে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো গ্যাস দিয়ে তৈরি। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যে কোন কোন এলিমেন্ট দিয়ে কিন্তু আমাদের তৈরি হয়েছিল প্রথমে, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। পরবর্তীতে 10 মিলিয়ন বছর পর পৃথিবী তৈরি হয়, যা জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া দ্বারা আবৃত ছিল। তাহলে প্রথমে কি ছিল, পরে কি কি ইনক্লুড হলো, সেগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, চলে গেলাম জীবনের উৎপত্তি, যাকে অ্যাবায়োজেনেসিস বলা হয়ে থাকে। অ্যাবায়োজেনেসিস বলতে আমরা কি বুঝি? সেই প্রাকৃতিক প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে প্রাণের উৎপত্তি হয় সরল জৈব যৌগের মতো নির্জীব পদার্থ থেকে। ওকে, আশা করি বুঝতে পারলে। এরপর এই যে 1953 সালে ওপারিন এবং হ্যালডেন, এই দুটো নাম এবং কত সালে প্রস্তাব করেন যে প্রাণের উৎপত্তি প্রোটিন এবং আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিডের মতো নির্জীব জৈব অণু থেকে। তাহলে 1953 সালে ওপারিন এবং হেলডেন কি প্রস্তাব করেন? যে
প্রাণীর উৎপত্তি হয়েছে প্রোটিন এবং আরএনএর মতো নির্জীব জৈব অণু থেকে। তাহলে এই যে যে বিবৃতিটা সেটাও মনে রাখবে, কত সালে সেটাও মনে রাখবে, কে কে করেছেন ওপারিন হ্যালডেন সেটাও মনে রাখবে। বোঝা গিয়েছে? এরপর অরিজিন অফ লাইফ, এই টপিকটা রিলেটেড কি কি থিওরি আমাদের রয়েছে, প্রিময়ডাল সুপ থিওরি, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস, প্যানস্পার্মিয়া অ্যান্ড হচ্ছে আদার থিসিস। প্রত্যেকটা থিসিসের জাস্ট মূল কি বক্তব্য সেটা একটু কিন্তু জেনে রাখবে, যে প্রিময়ডাল সুপ থিওরিতে কি বলা হয়েছে, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসে কি বলা হয়েছে, প্যানস্পার্মিয়াতে কি বলা হয়েছে। নেক্সট চলে আসবো আমরা বিবর্তন বা ইভলিউশন বলতে আমরা কি বুঝি, জাস্ট কনসেপ্ট, জিওলজিক্যাল ইভলিউশনস, বায়োলজিক্যাল ইভলিউশনস, হিউম্যান ইনফ্লুয়েন্স, এগুলো একটু জাস্ট রিডিং পড়ে রাখবো। এবং এই পিডিএফ এর নিচে দেখবে বেশ কয়েকটা তোমাদের শর্ট কোশ্চেন রয়েছে, সেগুলো একবার রিড করে নেব, 13টার মতো রয়েছে এই সাবসেকশন থেকে। কমপ্লিট। এবার চলে আসবো আমরা অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যে অঞ্চল রয়েছে, 4টি আন্তঃসংযুক্ত অঞ্চল রয়েছে, লিথোস্ফিয়ার, জলমণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল, যেটাকে ভূগোলকের মধ্যে কিন্তু ভাগ করা যেতে পারে এবং যা কার্বন চক্র তৈরি করে। তাহলে এখান থেকে অলরেডি একটা কোশ্চেন পেয়ে গেলে যে লিথোস্ফিয়ার, জলমণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল সবগুলোই কিন্তু কার্বন চক্রকে তৈরি করে। লিথোস্ফিয়ার বলতে কি বুঝি লেখা রয়েছে, জলমণ্ডল বলতে কি বুঝি লেখা রয়েছে, জীবমণ্ডল বলতে কি বুঝি, বায়ুমণ্ডল কি বলতে বলতে আমরা কি বুঝি, এগুলো পড়ে রাখবে। নেক্সট চলে আসবো লিথোস্ফিয়ারে। লিথোস্ফিয়ার 4.6 বিলিয়ন বছর আগে বিবর্তিত হয়েছিল, এই ডিজিটটা অবশ্যই মনে রাখবে। 3টে ধরনের রক বা শিলা নিয়ে গঠিত, একটা হচ্ছে মেটামরফিক রক, একটা হচ্ছে আগ্নেয় শিলা, আর একটা হচ্ছে পাললিক শিলা। ঠিক আছে। এরপর দেখো পৃথিবী পৃষ্ঠ 2 ধরনের লিথোস্ফিয়ারে গঠিত, কি কি আগের দিনও বলেছিলাম, আজকে একটু ডিটেলসে রয়েছে। একটা হচ্ছে মহাসাগরীয় লিথোস্ফিয়ার, একটা হচ্ছে মহাদেশীয় লিথোস্ফিয়ার। কোন লিথোস্ফিয়ারটা ওপরে, কোন লিথোস্ফিয়ারটা নিচে এবং কি জাতীয় এলিমেন্ট দ্বারা তৈরি, এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে এবং তার সাথে সাথে ছবিতেও দেওয়া আছে, এটা তোমরা একটু ভালো করে পড়ে নিবে। দেন বায়ুমণ্ডল চলে যাব বা অ্যাটমসফিয়ার, যার টোটাল 5টা লেয়ার রয়েছে, 5টা অনেক জায়গায় 6টাও থাকে, যাই হোক 5 থেকে 6টা মোটামুটি লেয়ার রয়েছে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই প্রত্যেকটা লেয়ারের হাইট কত সেটা পড়বে, কোন স্তরে আমরা বসবাস করি ট্রপোস্ফিয়ারে, কোন স্তরকে মানে সাইলেন্ট জোন, মানে যেখানে কোনো রকম ঝড় বজ্রপাত দেখতে পাওয়া যায় না, স্ট্র্যাটোস্ফিয়ার, সেটা জেনে রাখবে। দেন হচ্ছে কোন স্তরে ওজোন থাকে, ওজোন হোল থাকে, যা কিনা আমাদের পলিউশনের জন্য একটা গর্ত তৈরি হচ্ছে, যেটাকে আমরা ওজোন হোল বলছি, এবং সেই ওজোন হোলের জন্য সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি খুব সহজেই প্রবেশ করছে এবং আমাদের ভূপৃষ্ঠে এসে আমাদের স্কিন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা লেয়ারের মধ্যে খুব ডিটেলসে আছে, তোমরা কিন্তু একটু পড়ে নিবে। মেসোস্ফিয়ার পড়বে, আয়নোস্ফিয়ার কোন জোনটাকে বলে, আয়ন কোথায় দেখতে পাওয়া যায়, থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি, এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি, এবং এই যে 5টা কি 6টা লেয়ার কোন স্তরগুলোতে উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়ে আর কোন স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার কমে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন ট্রোপোস্ফিয়ারে আমাদের কি হয়, যত উচ্চতা বাড়ে আমাদের কিন্তু টেম্পারেচারটা কমতে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে তার উল্টো, আবার মেসোস্ফিয়ারে তার উল্টো, এভাবে কিন্তু সবকিছু পড়ে রাখবে। আরেকটা হচ্ছে এই লেয়ারগুলো থেকে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে, সেই জোনটাকে বলে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, মেসোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে সরি, ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে ট্রোপোপজ। ঠিক তারপর হচ্ছে
স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, মেসোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে, সেটা হচ্ছে স্ট্র্যাটোপজ। ওকে, তারপরে আবার ঠিক মেসোপজ, থার্মোপজ এভাবে কিন্তু রয়েছে। তো প্রত্যেকটা বৈশিষ্ট্য খুব ডিটেলসে লেখা আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। দেন হচ্ছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ারে যে হাইড্রোলজিক্যাল সাইকেলটা, সেটা কি কি প্রসেসের মধ্যে রয়েছে সেটা একবার দেখে নিবে। দেন বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারের মধ্যে আমাদের সব কিছুই রয়েছে, ভূমি রয়েছে, জল রয়েছে, বাতাস রয়েছে, ফ্লোরা রয়েছে, ফনাও রয়েছে। এগুলো এখানে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা রয়েছে, এগুলো ডিটেলসে ইকোলজিতে বা অন্য চ্যাপ্টারে রয়েছে। এবং এই টপিক রিলেটেড, এই সাবসেকশন রিলেটেড বেশ কিছু কোশ্চেন দেখবে এখানে রয়েছে, মোটামুটি 27টা কোশ্চেন রয়েছে, এগুলো তোমরা একটু রিড করে নেবে। থার্ড ছিল বায়োজিওকেমিক্যাল সাইকেল, সেটা আমরা অলরেডি কিন্তু ডিসকাস করে ফেলেছি মডিউল 1-এ। লাস্ট যে সেগমেন্টটা, দ্যাট ইজ ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। এই দেখো, ক্লাইমেট অ্যান্ড ওয়েদার, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। আবহাওয়া বলতে আমরা কি বুঝি, জলবায়ু বলতে আমরা কি বুঝি, দুটোর মধ্যে ডিফারেন্স কি পড়ে রাখবে। আবহাওয়া এবং জলবায়ুর কি কি উপাদান, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, দেখে রাখবে। বাতাসের গতি এবং চাপ মাপার যন্ত্র, একটু দেখে রাখবে একটু। নেক্সট হচ্ছে ভ্যারিয়েশন ইন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এটাও একটু দেখে রাখবে। ওকে, বেশি কিছু নেই। এরপর হচ্ছে যে এই টপিকটা রিলেটেড যে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, সেগুলো একটু তোমরা ডিসকাস করে নাও, এখানে দেখে নেবে। আমি একটু ডিটেলসে তোমাদেরকে মডিউল 1 গুলো, মডিউল 1, মডিউল 2 এর সবকটাই দেখে দিচ্ছি, তোমরা ভালো করে একটু দেখে নাও। দেন আমার কাছ থেকে যদি মনে হয় দেনই কিন্তু তোমরা মডিউল নেবে, আদারওয়াইজ যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। তার জন্য যে আমার কাছ থেকেই তোমার মডিউল নিতে হবে এটা কোনো গ্যারেন্টি নেই, কিন্তু নেবার পর কোনো রকম কেউ ক্লেম করবে না। একটা স্টুডেন্টের কথা আমি জানতে পেরেছি, যেটা বললাম প্রথমেই, আরেকটা স্টুডেন্টের কথা বলছি আমি ভিডিওর শেষে। একটা স্টুডেন্ট আমার কাছ থেকে নোটসগুলো নিয়েছে, নোটসগুলো পেমেন্ট করেছে, নোটস নিয়েছে, কি থাকবে না থাকবে সব জেনেছে, ঠিক আছে। তারপরে আমার কাছ থেকে নোটস নিয়েছে। আমরা নোটস দেবার আগে প্রত্যেককে কিন্তু ক্লিয়ার করে দিই যে কি নোটসের মধ্যে থাকবে, তবেই নাও। এরপর নোটস নেওয়ার পর সামহাউ তার নোটস পছন্দ হয়নি, দেন আমাকে ক্লেম করছে যে আপনি পিডিএফ গুলো ডিলিট করে দিন, আমি পড়বো না, আমি নেব না আপনার কাছ থেকে। আমি একটা কথা বলছি, আপনাদের যদি আমি, আমার এটাও একটা উদ্দেশ্য আপনাদেরকে তো ধরিয়ে দেওয়া প্রত্যেকটা মডিউলগুলো কি কিভাবে পড়বেন, এটা তো মেন উদ্দেশ্য। আর এইটাও উদ্দেশ্য যে আপনারা আমার কাছ থেকে মডিউল নেবার আগে দেখে নিন যে মডিউলগুলোর মধ্যে কি আছে, তবেই সেটা নেবেন। যদি মনে হয় কিছু না নেই, দেন নেবেন না, কোনো অসুবিধা নেই। যে কোনো বাজারে চলতি প্রচুর বই বেরিয়েছে, যে কোনো বই থেকে আপনারা পড়ে নিতে পারেন। কিন্তু প্লিজ নেবার পর এই ধরনের মিসবিহেভ আমি কিন্তু কোনো রকম বরদাস্ত করব না, কারণ আমি আপনাদেরকে ফোন করে বলছি না আমার কাছ থেকে মডিউল নিন, মডিউল নিন, মডিউল নিন, মডিউল নিন। আপনারা আপনাদের দরকার বলেই আমার কাছ থেকে কিন্তু আপনারা মডিউলগুলো নিচ্ছেন। সুতরাং আমি ক্যামেরার এই পাশে বসে থেকে আমি আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আপনাদের এই মিসবিহেভগুলো বা এরকম যে কালপ্রিটের মতো কাজটা, যেটা গতকাল একজন করে যাচ্ছিল, গতকাল আমি জানতে পেরেছি, আজকে আমি বলছি, আমি যে আমার সাথে নোটস নিয়ে রিটার্ন দেওয়ার কথা বলেছে তাকে তো আমি ব্লক করে দিয়েছি, কারণ সে কন্টিনিউয়াস আমার সঙ্গে তর্ক করে যাচ্ছিল, তাকে আমি ইউটিউব থেকেও ব্লক করেছি। সে আমার ভিডিও দেখতে পাবে কিন্তু কোনো রকম কোনো আমার কমেন্ট করতে পারবে না। আর এই ধরনের ফার্দার কেউ যদি করে আমি তাকেও ব্লক করব। আর যে আমার নোটস সেল করছে আমার কাছ থেকে নিয়ে, তাকে এখনো পর্যন্ত আমি ব্লক করিনি, বা এর মতো আরো যারা কাজ করছে পর্দার ওপারে, প্লিজ ভেবো না কিন্তু এই ধরনের কাজ বেশি দিন চালিয়ে যেতে পারবে, কারণ তোমাদের মধ্যে থেকেই বেশ কিছু স্টুডেন্ট আছে যারা অনেস্টিটা বজায় রেখেছে, যারা পরীক্ষায় পাওয়ার জন্য পড়ছে, তারা আমাকে প্রত্যেক দিন রিকোয়েস্ট করে, ম্যাডাম এটা বানান, কারেন্ট অ্যাফেয়ার্স বানান, মক টেস্ট বানান, ইউনিভার্সিটির কোশ্চেন দিন।
সেরকম ডেডিকেট স্টুডেন্টদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো প্রত্যেকদিন বানাচ্ছি, আমার নিজের শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও। আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার করে দিতে পেরেছি। কারোর এই মডিউলগুলো নিয়ে এবং মক টেস্ট, আচ্ছা মক টেস্টের ব্যাপারে আরেকবার বলে দিচ্ছি, আমরা অ্যাট প্রেজেন্ট আজকে পর্যন্ত 12টা মক টেস্ট রেডি করতে পেরেছি। মডিউল এবং মক টেস্ট এই দুটো টপিক সম্পর্কে কারোর যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে উপরে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।